আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। আজ আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলের কথায় কথায় বিভাগে আপনাদের মুখোমুখি হবেন ব্যারাকপুর সুস্থ জীবন মানসিক আরোগ্যালয় দীর্ঘদিন দ্বারা কাজ করে যাচ্ছেন তার ডিরেক্টর তুহিন শুভ্র বিশ্বাস। তার সঙ্গে আমরা কথা বলবো কথায় কথায় বিভাগে, এবং তার নার্সিং সেক্টরের দায়িত্বে আছেন যিনি, তার ভাইজি। তার সঙ্গে আমরা পরিচিত হব। এই কর্মকাণ্ডের সঙ্গে তিনিও যুক্ত। আমরা তুহিন শুভ্র বিশ্বাসের সঙ্গে কথা বলছি, ব্যারাকপুর সুস্থ জীবনের ডিরেক্টর কর্ণধার। আপনারা তার মুখ থেকে শুনুন তার কর্মপদ্ধতি এবং ব্যারাকপুর সুস্থ জীবনের বিভিন্ন বিভাগ নিয়ে তিনি কিভাবে দীর্ঘদিন ধরে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছেছেন সে কথা। আমরা আজকে আবার ব্যারাকপুর সুস্থ জীবনে এসেছি সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল এবং সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্রের পক্ষ থেকে। এর আগেও আমরা আপনাদের সামনে তাদের অভূতপূর্ব কাজকর্ম দেখিয়েছি। মূলত মানসিক চিকিৎসা এবং মানসিক আরোগ্যের ব্যাপারে তারা কাজ করেন সুস্থ জীবন। আজকেও আমরা কথা বলবো। প্রথমে আমরা আমাদের মুখোমুখি তুহিন বাবু, আপনার একটু নাম এবং আপনার এখানে পদাধিকার বলে সেটা বলুন। আমি তুহিন কান্তি বিশ্বাস, সুস্থ জীবন হেলথ কেয়ার এলএলপি ডাইরেক্টর। আচ্ছা আচ্ছা। আর পাশে বসে আছে, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম স্নেহা বিশ্বাস। আমি একজন নার্স। আমি এখানকার লেডিস সেকশনের সম্পূর্ণ দেখাশোনাটা করি। আচ্ছা, আর একটা ব্যাপার আমি সম্মেলন করে দিচ্ছি দর্শকদের। এই যে পাশে যিনি পরিচয় দিলেন অপেক্ষাকৃত তরুণী, তিনি এইখানে যেমন নার্সিং সেকশনের দায়িত্বটা আছেন, তেমনি তিনি হচ্ছেন আমাদের তুহিনবাবু ভাইজি তো। আচ্ছা, আমরা এবার তুহিনবাবুর কাছে আবার ক্যামেরা তাক করছি। সেটা হচ্ছে যে তুহিনদা, প্রথম যেটা জানবার যে আপনার একটা বিস্তর এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেছেন দীর্ঘদিন, প্রায় 2 দশক তো হবেই যে আপনি এই 2007 সাল থেকে, হ্যাঁ তাহলে 2025 আরও বেশি। সেখানে দাঁড়িয়ে যে আমরা তো আপনাদের হসপিটাল সংক্রান্ত কথায় আমরা প্রশ্ন করেছি, উত্তর এর আগে দিয়েছেন। আজকে প্রথমেই শুরু করবো যেটা তুহিনদা, সেটা হচ্ছে যে আপনি আমাদের একটু বলুন যে এই যে সামাজিক অবক্ষয়, বিশেষ করে ধরুন তরুণ সমাজ এবং আপনার তরুণী এবং অনেক সময় প্রবীণরাও, যে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সমাজের সুস্থতার ক্ষেত্রে একটা অবনমন ঘটছে। সেটা শিক্ষক, ছাত্র, ধরুন রাজনৈতিক নেতা, তাদের আমরা নৈতিকতার একটা স্খলন দেখতে পাচ্ছি, এবং সেই নৈতিকতার স্খলনটা এমন জায়গায় যাচ্ছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, আমরাও দেখাচ্ছি, সেটা খুব সমাজে একটা অন্ধকার নামিয়ে আসছে। সেই ক্ষেত্রে আপনি একজন মানসিক রোগের একজন আরোগ্যদাতা, চিকিৎসক, এই ব্যাপারে কি আপনার মনে হয় যে কোনো আলোকপাত করা জরুরি? এই যে মানসিক অবক্ষয়, দেখুন, মানসিক অবক্ষয় তো অবশ্যই হচ্ছে, এগুলোকে ঠেকানো খুব জরুরি, এগুলোকে বন্ধ করা খুব জরুরি। দেখা যাচ্ছে যে যারা সুস্থ স্বাভাবিক লোক, তারা এই সমাজ গঠনের ক্ষেত্রে এগিয়ে আসছে কম। আচ্ছা, কারণ যারা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, বা বলতে পারেন ধর্ষক বা এই ধরনের খুনি, এরা কি করছে? এরা সমাজটাকে দাবিয়ে বেড়াচ্ছে সমাজের সমস্ত জায়গায়, এবং এরা প্রশ্রয় পাচ্ছে। দেখুন, আমরা যত ভালোই চাষ করি, ঘাস সেখানে জন্মাবে, একদম আগাছা জন্মাবে। তাহলে আগাছাটাকে যদি আমরা সঠিকভাবে মারতে পারি, তুলে দিতে পারি এবং নির্মূল করতে পারি, তাহলে আগাছাটা জন্ম হওয়ার সম্ভাবনা কম। কিন্তু উপর যদি আগাছাটাকে শুধু কেটে দিই, তাহলে কিছুদিন পরে আবার ঠিক। তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থাতে এইরকম চোর, গুন্ডা, বদমাইশ ছিল, আছে, থাকবে, কিন্তু সেগুলোকে শাস্তি দেওয়া, সেগুলো যাতে কাজ না করতে পারে তার জন্য যে ব্যবস্থা নেওয়া, যে প্রশাসন বলুন, রাজনৈতিক নেতা বলুন, যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে,
তারা যে সঠিক ব্যবস্থা নেওয়ার সেই জায়গায় সেটা নিচ্ছে না। যেমন আমরা দেখি, কিছুদিন আগেই দেখলাম কোনো একজন রাজনৈতিক নেতা কোনো একটা প্রশাসনের উচ্চ পদের লোককে অনেক বড় বড় কথা, খারাপ খারাপ কথা বললো, কিন্তু তার কোনো স্টেপ নিল না। তার মানে সেখানে দেখা গেল, আমি যদি কোনো নেতা আন্ডারে থাকি বা কোনো একটা নির্দিষ্ট দলের আন্ডারে থাকি, তাহলে আমরা যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমরা কোনো কিছু আমাদের হবে না। তাহলে এখান থেকেই যারা এই মানসিকতা, যে আগাছা, সমাজের যে আগাছাগুলো এরা বেড়ে উঠছে, কারণ তাদের তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে এখানেই যারা সমাজ চালাচ্ছে, সমাজ করছে, প্রশাসনের যারা, তারা যদি এই উপযুক্ত স্টেপগুলো নিতে পারে তাহলে আগাছাগুলো মরে যাবে, আগাছাগুলো বাড়তে পারবে। কিন্তু সেই আগাছাগুলোকে গোড়া থেকে নির্মূল করা হচ্ছে না, তাহলে এটা থাকবে। এবার আরেকটা জিনিস দেখা যায়, যেটা যেমন ধরুন যদি কোনো চাষ করে, চাষের যে ফসলটা লাগানো হচ্ছে তার সেই ফসলটার যে জোর, আগাছার জোর অনেক বেশি, অনেক বেশি। তাহলে এই আগাছারা লাফায় বেশি, সমাজে অশান্তি করে বেশি, তারা সংঘবদ্ধভাবে করে, দলবদ্ধভাবে করে। সাধারণ মানুষরা সাধারণ ক্ষেত্রে এই ঝামেলার মধ্যে যেতে চায় না। তাহলে অটোমেটিক্যালি যেহেতু তারা যাচ্ছে না, তারা অনেক লোক একসঙ্গে দলবদ্ধভাবে এই ঝামেলা অশান্তিগুলো করছে, তারা সমাজটাকে দাপিয়ে বেড়াচ্ছে, অন্যায় ভুল কাজগুলো করে যাচ্ছে। ঠিক, এই হচ্ছে, এটা হচ্ছে। আর এখানে একটু যুক্ত করব যে এইটাকে তো আপনি একদম পলিটিক্যাল অবক্ষয়ের কথা বললেন, এবং আমরা প্রশ্ন করছি যে কেন আপনাকে এই প্রশ্ন, এই জন্য আপনি তো রাজনীতির লোক নন, আমরা জানি। আপনি একজন ডাক্তার এবং একটি আমাদের ব্যারাকপুর সুস্থ জীবনের কর্ণধার, এবং এই হসপিটালটা একটি স্বতন্ত্র হসপিটাল আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকেই মনে করেন। সেটা হচ্ছে আজকে আপনি অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলতে পারবেন যে ক্রমান্বয়ে আপনার হাসপাতাল করার পর থেকে কত পেশেন্টের বাড়ন্ত হয়েছে, এবং মানে আমি বলছি, এবং আপনি প্রাইভেট প্র্যাকটিসও করেন, যে কীভাবে চাপ বাড়ছে, মানে মানসিক চাপ, অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং মানসিক রোগগ্রস্ত হচ্ছে। এবং আপনারা যে বার্তাটা বারবার দিয়েছেন আমাদের কাগজ এবং মিডিয়া দিয়ে, যে মানসিক রোগী যারা হয়ে পড়েন তারা কিন্তু অনেকেই মায়ের পেট থেকে ইনহেরিট করে পড়ছে, এরকম না। আপনি বলেছিলেন, আমার মনে আছে, তারা কিন্তু সামাজিক অবক্ষয়ের শিকার, এবং সেটার মুক্তি ঘটতে পারে তখনই, সেটাও আপনি বলেছিলেন অ্যাজ এ ডিরেক্টর, যে যদি পারিপার্শ্বিকতা, বাড়ির লোক, বন্ধুবান্ধব, ছাত্রের যিনি পড়ান শিক্ষক, বন্ধুরা যদি তারা এই আমরা যে চিকিৎসা দিই তার পাশাপাশি তারাও যদি সেইটা দেন, তবে কিন্তু এইটা আরও দ্রুত ডেভেলপ করতে পারে। ঠিক সেই জায়গায় আমার প্রশ্নটা আপনার কাছে, যে সুচিন্তিত মতামত আপনি রেখেছিলেন এবং আমরাও মনে করি, তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র সমাজের যে অবক্ষয়, ছাত্রী সমাজের যে অবক্ষয়, যুব সমাজের যে অবক্ষয়, কিশোরদের যে অবক্ষয়, সেখানে মোবাইল একটা উপকরণ মাত্র, সেই জায়গাটাকে আপনি কীভাবে অ্যাজ এ ডক্টর দেখছেন? এটা বাড়ছে কেন, এবং এটাকে প্রিভেনশন বেটার দেন কী ওর আমরা জানি। সেখানে আপনারা খুব সেন্সিটিভ জায়গা নিয়ে কাজ করেন, কিন্তু খুব জেনারেল ডাক্তারদের মতো কাজ আপনাদের নয়। একটা ওষুধ দিয়ে দিলাম, ওষুধ আপনারাও দেন, কিন্তু আপনারা অনেক বেশি কাউন্সেলিং করেন, মনের কাছাকাছি থাকেন, তাদের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনাদের নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি, বা আমাদের মতো মানুষরা মনে করে, যে আজকে মানসিক চিকিৎসকদের চাপ বাড়ছে এবং তারা সঠিক দিশা দেবেন, সেইটাই আপনি একটু বলেন, মূলত তরুণ সমাজ এবং এই অবক্ষয়ের কথা। দেখুন, মানসিক রোগ দিনকে দিন বাড়ছে, এবং পৃথিবীর যা পরিস্থিতি তা আরও বাড়বে। সারা পৃথিবীতে যেভাবে রক্তক্ষয় হচ্ছে, ঠিক, যুদ্ধ বিধ্বস্ত এলাকা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোনো একটা ধর্ম সম্প্রদায় অন্য ধর্মকে আঘাত করছে, ঠিক ঠিক, একটা দেশ আর একটা দেশের উপর অত্যাচার করছে। এই এগুলো মানুষের মনে অবশ্যই এফেক্ট করছে। আর এই মানসিক রোগ আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে, কিন্তু বর্তমানে বাড়ছে। কেন বাড়ছে? এর অনেকগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে এই যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, বিভিন্ন কিছু, ধরে নিন একটা হচ্ছে মোবাইল একটা সমস্যা, তারা আমরা হিংসা দেখছি, এটা একটা কারণ। এবার বাকি যে মানুষের উপরে যে মানসিকভাবে যে অত্যাচার হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন বাচ্চা, তাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলার উপর অত্যাচার হচ্ছে, সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে। এগুলো তো মানুষের মনে একটা সাইকি তৈরি হচ্ছে, অবশ্যই এফেক্ট হচ্ছে। তাহলে এগুলো তো মানুষের রোগ বাড়বে। এখানে যে বলার কথা, যেগুলো সবারই আগে বাড়ির ফ্যামিলির লোকগুলো সচেতন হওয়া খুব প্রয়োজন, খুব জরুরি। যখন বোঝা যাচ্ছে যে একটা মানসিক
ভাবে সে অসুস্থ হয়ে যাচ্ছে, আচ্ছা। তখনই তার ব্যবস্থাটা নিতে হবে। সেজন্য সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলিং, যে ব্যবস্থাটা নিলে সে সুস্থ স্বাভাবিক সমাজে সুস্থ স্বাভাবিক স্রোতে ফিরতে পারবে, তার ব্যবস্থাটা যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব তত বেটার। এবং এটা আপনি আপনার অভিজ্ঞতাতেও দেখেছেন যে এটা করতে পারলে ভালো হয়ে যায়। অবশ্যই ভালো হয়, নাহলে আমরা দিনকে দিন বাড়ছি কেন? এত নতুন নতুন সাইকিয়াট্রিক হসপিটাল তৈরি হচ্ছে কেন? আগে 2007 সালে যখন আমরা রিহাব করি তখন সারা ব্যারাকপুরে আমরাই প্রথম সাইকিয়াট্রিস্ট নিয়ে আসি। এখন আমাদের এখানে 10-12 জন বসছে, সারা ব্যারাকপুরে প্রচুর সাইকিয়াট্রিস্ট বসছে, সমস্ত জায়গাতেই বসছে। তার কারণ মানুষের রোগ বাড়ছে এবং সাইকিয়াট্রিস্টের সংখ্যাও বাড়ছে। এবং আপনি বোধহয় এটা একটু যদি বলেন আমাদের দর্শকদের জন্য, যে আমরা সাধারণত দেখে থাকি যে আমার বাড়ি বা আমার বাড়ির ছেলে মেয়ে বা স্ত্রী তারা যদি ডিপ্রেশনে চলে যায়, আমরা তাদের কিন্তু সে ব্যবস্থা নিই না, আমরা দেখি দিনকে দিন চলে যাচ্ছে। আমার কাছে আজকে একটা খবর হলো, একজন আমি যার গাড়ি নিয়ে এসেছি তার স্ত্রী মারা গেছে, তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, ছেলে ভালো স্কুলে ভর্তি হবে, তার দোকানটা আর ভদ্রমহিলা বসতেন না, এবং ক্রমাগত তিনি ডিপ্রেশনে চলে গেলেন এবং মারা গেলেন, মানে এমন জায়গায় গেলেন। তিনি বলছিলেন, তো এই ঘটনা থেকে আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এর আগেও, যে তাদেরকে আমাদের মানসিক, আমরা যেমন আমেশার ট্যাবলেট খাই, কিছু হলে জ্বরের ডাক্তারের কাছে, তাহলে কি আমাদের অবশ্যই কিছু সিমটম দেখা যায় মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত বলে? অবশ্যই যাওয়া উচিত। আগের দিনের তুলনায় বর্তমান পরিস্থিতিতে মানুষের মানসিকতা অবশ্যই কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, যে এখন কিছুটা হলেও এটাও একটা অসুখ মনে করি লোকে যাচ্ছে। অবশ্যই মানসিক সমস্যা অবশ্যই একটা মানসিক রোগ, তার প্রপার ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, প্রপার ট্রিটমেন্টটা করার প্রয়োজন, উপযুক্ত ডাক্তারের কাছে যাওয়া দরকার, এবং গেলে সে নিজে ভালো থাকবে এবং তার সঙ্গে তার ফ্যামিলির যারা আছে তারাও ভালো থাকবে। তাহলে অবশ্যই সমস্যা হলে ডাক্তারের কাছে যান এবং পরামর্শটা নিন। আচ্ছা, এই সূত্রেই আমরা চলে আসি দ্বিতীয় পর্বে। সেটা হলো যেটা আমি আপনাকে আলোচনার প্রথম পর্বে বলেছিলাম, যে একদম আপনাদের ব্যারাকপুর সুস্থ জীবনের আমরা আমি অন্তত আমার পত্রিকার তরফে গত 5-6 বছর আপনার সঙ্গে পরিচিত এবং বিভিন্ন আপনাদের কাজগুলো তুলে ধরেছি, আপনাদের অনুষ্ঠানেও আমি এসেছি। প্রথম আমি একটা প্রশ্ন রাখবো যে আপনাদের ব্যারাকপুর সুস্থ জীবন শুধু চিকিৎসা করে না, তার সঙ্গে একটা কর্মচারী, এখানকার যে ডাক্তার, নার্স, সবাইকে নিয়ে তারা সারা বছরে কিছু উদ্যোগ নেয়, সেই উদ্যোগগুলোর কথা যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা মানুষ যখন তার বাড়ি ঘর ছেড়ে আমার কাছে আসে, সে যেভাবে মানসিকভাবে সুস্থ থাকে সেটা সবারই আগে দেখতে হয়, কারণ আমরা মানসিক রোগ নিয়ে কাজ করি। একদম। কোনো মানুষকে জোর করে প্রেশার কেট করে ভালো করা যায় না। তাহলে তার মানসিক জায়গাটা যাতে সে আনন্দে থাকে, ভালো থাকে, তার সবগুলো ব্যবস্থা আমরা করি। যেমন সেই জন্য যেমন চিকিৎসা, কাউন্সিলিং তো হচ্ছে, এবং তার সঙ্গে বিভিন্ন থেরাপি, এখানে যোগা থেরাপি, পারফরমার থেরাপি ক্লাস তো হচ্ছে। আচ্ছা। এবং তাদের বিভিন্ন অনুষ্ঠান করবার জন্য যেটা আমাদের সমস্ত পুজো হয়, রাখি বন্ধন বলুন, হোলি বলুন, আমরা রিসেন্ট আপনার 15 আগস্ট গেল, 15 আগস্ট, তারপর হচ্ছে আমাদের জন্মাষ্টমী, বাৎসরিক অনুষ্ঠান, একটু যে সরস্বতী পুজো, বিশ্বকর্মা, এবং আপনার সুন্দর মন্দিরও আছে দেখলাম ভিতরে, এবং সমস্ত পুজো অনুষ্ঠানগুলো করি। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যারা তারা মানসিকভাবে ভালো থাকে এবং বাড়ি ছেড়ে যখন তারা এটাকে একটা বাড়ি মনে করে থাকতে পারে, ঠিক, তাদের যেন কোনো মানসিক কষ্ট না হয়, তার প্রত্যেকটা জায়গা আমরা দেখার চেষ্টা করি, তবেই মানুষ প্রকৃত সুস্থ হয় এবং আমাদের কাছে মানুষ আসে। এবং এটা একটা ভাইটাল দিক, শুধু ওষুধপত্র নয়, শুধু তাকে ওই ডাক্তার দিয়ে দেখালাম তা না, তার পরিবেশটাও আপনারা দেন। আচ্ছা, এবার আপনি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমার করা দরকার, সেটা হচ্ছে যে আপনার এই যে উদ্যোগ, এটা আরেকবার যদি বলেন কবে শুরু হয়েছিল, এই হসপিটালটা শুরু হয়েছিল কি বলুন? আমরা 2007 সালে ভাড়া বাড়ি দিয়ে শুরু করি। সেটা তো ওখান থেকে ওই ব্যারাকপুর স্টেশনের কাছে? হ্যাঁ, কমলা সেনমালের কাছে। তারপর ওয়ারলেস গেটের আমাদের একটা বিল্ডিং ছিল, তারপর এই বিল্ডিংটায় আমরা 2021 সালে 22শে জুলাই এসেছি। আচ্ছা, আর এখানে বললেন 2022-এ এসেছেন? 22-এ কুসমত 22শে জুলাই এসেছে। আর আপনাদের এখনকার একটু বিভাগগুলো যদি একটু বলে দেন আমাদের দর্শক। হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক ওয়ার্ড থাকে, ডিমেনশিয়া ওয়ার্ড থাকে, রেসপিরেটরি কেয়ার সেন্টার থাকে, আলাদা করে টোটাল লেডিস সেকশন থাকে, এবং সবথেকে বড় কথা এখন যখন বর্তমানে নার্সিং হোম আমাদের হয়েছে, এখানে 24 ঘন্টা নার্স থাকে, 24 ঘন্টা আরএমও ডাক্তার থাকে, এবং প্রচুর ডাক্তার বেড়েছে। সুতরাং নর্মাল যে পেশেন্টের সাধারণ মানসিক রোগ ছাড়াও অন্যান্য শারীরিক রোগ হয়, তাদেরও আমরা ট্রিটমেন্ট পরিষেবা বর্তমানে দিচ্ছি। এবং আমাদের এখন বর্তমানে আমরা স্বাস্থ্য
ভবনের লাইসেন্স প্রাপ্ত বাহ। সংস্থা, সুতরাং আমরা সমস্ত কিছু সঠিকভাবে মেনটেন করে চালানো যায়। প্যারালালি এটা করতে পারছেন, এটা করতে পারছেন। আচ্ছা, একদম শেষ করব এটা কথা বলে যে আপনার এই যে এত বড় কর্মকাণ্ড, আপনার বাবা মা তো প্রেরণা হিসাবে আছেন আপনি বলেছিলেন, কিন্তু আপনার প্রত্যেকে তো একজন শিক্ষাগুরু থাকে, একটা পথ দেখায়। আপনি অন্যদিকেও চলে যেতে পারতেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারতেন, আপনি হয়তো ব্যবসায়ী হতে পারতেন, কিন্তু আপনি এই যে শুধু নিজের চিকিৎসক হিসাবে অন্য চেম্বারে বসছেন তা না, আজকে আপনি নিজে একটা প্রতিষ্ঠান গড়ে তুললেন। এইটাই আপনাকে, মানে আমি মা বাবা ছাড়াও যিনি আপনার ডাক্তার বন্ধু বা দাদা বা কেউ এরকম কে আপনাকে প্রেরণাটা দিয়েছিলেন, এটা কি মনে পড়ে এই ব্যাপারে? অবশ্যই মনে পড়ে। ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে আমি যখন উচ্চ মাধ্যমিক পড়াশোনা করি তখন আমার একটু মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে। আচ্ছা, আপনার একটা ডিপ্রেশন এসেছিল এবং ট্রিটমেন্ট আমাকে কিছুদিন করতে হয়েছিল। তা আমার একজন দাদু ছিলেন, আচ্ছা, বীরেন্দ্রনাথ বিশ্বাস। আবার বলুন। ডক্টর বীরেন্দ্রনাথ বিশ্বাস। বীরেন্দ্রনাথ বিশ্বাস, উনি আমার দাদু। কোথায় থাকতেন? উনি হচ্ছে আমাদের গ্রাম শিবপুর গ্রাম। শিবপুর গ্রাম, কৃষ্ণনগরের কাছে শিবপুর গ্রাম। ওই স্কুলের হেডমাস্টার আচ্ছা ডক্টর বীরেন্দ্রনাথ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, উনি রবীন্দ্র সাহিত্যের উপরে ওই ডক্টরেট করেছিলেন, তাই জন্য ডক্টর বলা হতো। হ্যাঁ, তা উনি আমাকে একটা কথা বলেছিল, উচ্চ মাধ্যমিক যখন পাশ করলাম, আচ্ছা, তখন উনি আমাকে বললো, তুই তো কলকাতায় যাচ্ছিস পড়াশোনা করতে, তা কলকাতা এমন একটা জায়গা, এখানে স্বর্গে ওঠার জন্য সিঁড়ি বাঁধা আছে, আবার যদি তুই নরকে নামতে চাস তার জন্য তো সিঁড়ি বাঁধা আছে। তুই কলকাতার শহরে গিয়ে তুই নরকে নামবি না স্বর্গে উঠবি, তোকেই ঠিক করতে হবে। তুই স্টেপ বাই স্টেপ চলতে পারিস, তুই স্বর্গে উঠে করতে পারবি। আবার যদি তুই মনে করিস নরকে নেমে যাবি, তার সিঁড়ি বাঁধা আছে, তুই নরকে নেমে যেতে পারবি। সে কথাটা মাথায় রেখেছি, চেষ্টা করি। মানে আপনার অভিমুখটাই এই দিকে ঘুরে গেল কি করে, মানে এই যে এই চিকিৎসার দিকে, এই মানসিক দিকে এলো কেন? প্রথম সেটা হচ্ছে যে মানসিকভাবে আমি কিছুদিন কষ্ট পেয়েছি ওইটা থেকে। আচ্ছা আচ্ছা, একটা বড় কারণ। মানসিক রোগ হলে মানুষের কি কষ্ট হয়, কি নিঃসঙ্গতা, কি একাকিত্ব আমি দেখেছি, আমি নিজে ফিল করেছি। খুব কষ্টে তাদের জীবনটা। সেরকম যখন আমার কাছে আমার চেম্বারে পেশেন্টরা আসে, তখন আপনার ওইটা মনে পড়ে আপনার যে এই মানুষগুলো এই সমস্যা আছে, কি করে তাদেরকে রিলিফ দেওয়া যায়, কি করা যায়, এই ভাবনাটা থেকে আপনার এখানে এইদিকে ভাবনা এখানে। ঠিক আছে, ধন্যবাদ। তো সে আমাদের একজন ছোট্ট বোনই বলবো, সে আছে এবং আগে তাকে কখনো দেখিনি। তোমার কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন। আমার মনে হচ্ছে তুমি খুব নির্ভরযোগ্য মানুষ হিসেবেই মানে তুহিনদা তোমাকে ডেকেছেন আমাদের এই আড্ডাতে, কথোপকথনে। তুমি আমাকে বলো যে তুমি তোমার পরিচয় তো আগে বললে, এই কাজের সঙ্গে তুমি যুক্ত হলে কেন? ব্যারাকপুর সুস্থ জীবনের এই পবিত্র উদ্যোগের সঙ্গে তুমি যুক্ত কেন হলে, এক কথা একটু দিয়ে বলো। প্রথমত তো আমি যেহেতু একজন নার্স, আচ্ছা, এদিকে আমার মানে ঝোঁকটা বেশি যে আমি মানে পরিষেবা দেবো, আচ্ছা, সমস্ত মানে সামাজিক কাজের সাথে যুক্ত থাকবো। তো আমার মনে হলো যে আমার মানে বাড়িতে আমার ফ্যামিলিতে যেহেতু আমাদের কাছে একটা ছোট্ট প্রচেষ্টা রয়েছে, যেখানে যার মাধ্যমে আমি, ছোট্ট আর নেই, অনেক বড়, যার মাধ্যমে আমি আমার কাজটাকে মানে কাকার সঙ্গে তুমি, সেই জন্য আমি এখানে। আর তুমি কি এরকমটি মনে করো? আমার এটা খুব মজার প্রশ্ন, যে মানুষ ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে। কাকা যেটা বললেন, কাকা নিজেও কখনো ভাবেননি আজকে এরকম একটা জায়গা তৈরি হবে। আমি বলছি যে তুমি কি এরকম ভাবো যে তুমি কাকার ডান হাত হয়ে তুমি এই প্রতিষ্ঠানটাকে যেভাবে কীভাবে ভালো করা যায় এবং সেই প্রশিক্ষণ নিয়ে শুধু নার্স নয়, মানে এটাকে আরও বড় করবে এরকম ভাবো? আমি সেই আশা রাখি, স্বপ্ন রাখি, আশা করি পারবো, হয়তো আরো বড় করতে পারবো। যা বাবা জেঠু যা স্বপ্ন দেখেছে হয়তো সেগুলো। তোমার বাবার নাম আর মার নামটা একটা হলো, কাকার নাম তো জানি। আমার বাবার নাম হিমাংশু বিশ্বাস, আমার মায়ের নাম সোনালী বিশ্বাস। ঠিক ঠিক। আর তোমার ঠাকুরদা ঠাকুমা? আমার ঠাকুমা উনি মারা গিয়েছে। কি নাম? ঠাকুমার নাম মমতা বিশ্বাস, আর আমার দাদুর নাম হচ্ছে তুষার কান্তি বিশ্বাস। ঠিক ঠিক, ধন্যবাদ। ঠিক ঠিক আছে, খুব ভালো।